আসসালামু আলাইকুম। প্রথমেই অন্যরকম একটি গল্প দিয়ে শুরু করছি। আমি ছোটোবেলায় যখন খালাবাড়ি যেতাম, তখন মুড়াপাড়া জমিদার বাড়ি নিয়ে অনেক আলোচনা শুনেছি, অনেক প্রচলিত কথা গল্প শুনেছি। তো এর মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি মানে আমাকে নাড়া দেয় সেটি হচ্ছে একটি বহুল প্রচলিত গল্প এরকম আমি খালাবাড়ি গিয়ে শুনেছি। সেটা হচ্ছে মুড়াপাড়া জমিদার বাড়ির পিছনে অথবা সামনে একটি বড় মাপের পুকুর ছিল, যেটা হয়তোবা এখন হয়তো সংকীর্ণ হয়েছে। তো ওই পুকুর থেকে নাকি কাঁসার থালা বাসন ভেসে উঠত। তো জমিদার বাড়ির আশেপাশে যারা বসবাস করতেন তারা বিভিন্ন আচার অনুষ্ঠানে এই থালা বাসনগুলো ইউজ করতেন। তো এমনই একটা অনুষ্ঠানে এই থালা বাসনগুলো ব্যবহার করার জন্য নিয়েছেন কেউ একজন। থালা বাসনে কোনো একটি অংশ বা কিছু থালা বাসন চুরি করে রেখে দিয়েছে, যে কারণে পরবর্তীতে থালা বাসনের যেই প্রচলিত যে ধারাটা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ পুকুরে ওই থালা বাসন আর বেশি ওঠে না। তারপর থেকে মানুষের মধ্যে একটা ভয় ঢুকে যায় যে ওই পুকুর ব্যবহার করে না, অনেকে ওই পুকুরে গোসল করে না। আসলে বিশ্বাস করা আর না করা এটা যার যার ব্যাপার, কিন্তু আমি গল্প শুনেছি, গল্পটা বললাম। সেই পুকুরটি হতে পারে কলেজের সামনে অথবা পিছনে, কিন্তু আমার যতটুকু এই চারপাশ ঘুরে মনে হয়েছে আমরা এখন যে পুকুরটি দেখতে পাচ্ছি এটা একটা পুকুর। এটা চতুর্পাশে থেকে ঠিক আগের মতো করেই সাজানো গুছানো আছে, কিন্তু অনেকটা সংস্কার করা হয়েছে রং দিয়ে। পুরানো যা ছিল সব পরিষ্কার করে আবার নতুন করে এটা রং করা হয়েছে। তো এই পুকুরটা হতে পারে অথবা পিছনের পুকুরটা, মানে যেটা দেখে আমার অনেক বেশি কৌতূহল লেগেছিল যখন আমি গিয়েছিলাম। তো যাই হোক, এই গল্পটার শেষ এখানেই, কিন্তু এটা এই জমিদার বাড়িতে এই যে শতবর্ষী যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে দেখার মতো। আপনি যখন গাছের দিকে তাকাবেন তখন মনে হবে যে পরগাছা এই গাছগুলোকে দখল করে রেখেছে। এটা যখন আসলে চোখে পড়ে তখন আসলে মানে বাস্তবতাটা আসলে খুব বেশি অন্যরকম অনুভব হয়। আর মুড়াপাড়া রাজবাড়িটি ৬২ বিঘা জমির উপর অবস্থিত। এই বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলের জমিদার হিসেবে পরিচিত ছিলেন। এরপর তার কয়েকজন বংশধর প্রাসাদটি সংস্করণ করেন। কিন্তু কালের বিবর্তনে ১৯৪৭ সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর সর্বশেষ রাজা জগদীশচন্দ্র পরিবার নিয়ে কলকাতা গমন করেন। তারপর থেকে এই রাজবাড়িটি অনেকটা পরিত্যক্ত হয়ে যায়। এরপর থেকে পাকিস্তান সরকার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এটা ব্যবহার করেছিলেন। তো আমরা রাজবাড়ির সামনে একটা সিংহের প্রতীক দেখতে পাচ্ছি যে একটা বড় সিংহের একটা প্রতীক এই রাজবাড়ির সামনে, যেটা রাজার গর্ব অথবা অহংকারের প্রতীক বলে পরিচিত। তো এখানে লোকমুখে আরও প্রচলিত আছে, এখানে রাজবাড়ির আশেপাশে কোনো লোক ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না, জুতা পায়ে দিয়ে যেতে পারতো না। আর তাদের এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে বিষয়টি কাজ করে, এই সিংহের প্রতীকটি ওইটা কাজ করে যে আমরা সিংহের মতো শাসন করব, ঠিক ওইটাই এরকমভাবে হয়তো ওই সিংহ তাই প্রতীক বহন করে। তো আমরা ঠিক আরও অনেক গল্প এখানে পৈশাচিক গল্প শুনেছি, যেটা রাজবাড়ির ভিতরে একটি মহল আছে। আমরা এখন ওই মহলের দিকে যাচ্ছি, যে মহলে নাকি এলাকার সুন্দরী নারীদের এনে তাদেরকে নৃত্য করা তো জোরপূর্বক, তাদেরকে তারা ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করতো। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে পরিত্যক্ত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, এইখানেই হয়তো এই যে নতুন যে রং করা বিল্ডিংটি নাকি হয়তো নৃত্য করা হইতো। এটা আসলে লোকমুখে শুনেছি, কতটা সত্য সেটা আসলে আমি বলতে পারবো না। তো তারা খুব যে অত্যাচারী ছিল সেটা ওইখানকার অনেক লোকের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা অনেক অত্যাচারী ছিল, এবং তাদের অত্যাচারে গ্রামবাসী, এলাকাবাসী, জমিদার বাড়ির আশেপাশে এলাকাবাসী খুবই অতিষ্ঠ ছিল। তো যাই হোক, আসলে আমি এই সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো একটু বললাম আর কি, কিন্তু আপনাদের বিশ্বাস করার না করার বিষয়গুলো আপনাদের উপর। কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এই শতবর্ষী রাজবাড়িটি, খুবই দর্শনীয়। আপনারা চাইলেও আসতে পারেন।